ভদ্রলোক যে তারিখে জন্মেছিলেন সেই তারিখেই মারাও গেছিলেন। লোকে বলতো তিনি নাকি মুখ দেখে মানুষের রোগ বলে দিতেন। কেউ ওকে বলতো ভগবান, কেউ বা বলতো বাংলার রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়, বাংলার সর্বপ্রথম ফর্মাল মুখ্যমন্ত্রী, পাশাপাশি গ্ল্যামারাস এবং উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রীও বটে। এই যে আজকাল এত অরা নিয়ে কথা হয়, বিধানবাবু ছিলেন এই অরার জন্মদাতা। অনেকেই হয়তো জানেন না যে আজও বিধানবাবুর জন্মদিনটাকেই সারা ভারতবর্ষের ডাক্তাররা ডক্টরস ডে বলে পালন করেন। এমনকি ভারতবর্ষের ডাক্তারিতে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটার নামও ডক্টর BC রয় অ্যাওয়ার্ড। জানলে অবাক হবেন, বিধানচন্দ্র রায় না থাকলে সত্যজিৎ রায় হয়তো পথের পাঁচালী বানাতেই পারতেন না। হ্যাঁ, বিহারের মাটিতে জন্মেও ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার জন্য যা যা করে গেছেন তা নিয়ে ওর মৃত্যুর ৬২ বছর পরেও কথা হয়। মোট ১৪ বছর ১৫৯ দিন তিনি বাংলার দায়িত্বে ছিলেন, কিন্তু এই ১৪ বছরেই তিনি বাংলাকে বদলে দিয়েছিলেন সোনার বাংলায়। নমস্কার, আমি সুজয় নীল। গত কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে বারংবার আমি একটাই নাম দেখতে পাচ্ছিলাম, আর সেটা হলো ডক্টর বিধান চন্দ্র রায়। তাই তারপর সিদ্ধান্ত নিলাম নতুন বছরের শুরুতেই এই মানুষটাকে নিয়েই একটা ভিডিও বানাবো। কিন্তু রিসার্চ করতে গিয়ে দেখলাম বিধানবাবুকে নিয়ে বাংলার বুকে এমন কিছু গল্প ছড়িয়ে রয়েছে যে সেগুলো নিয়ে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায়। তাদের মধ্যে অনেক গল্পই হয়তো মন গড়া, আবার এমন কিছু গল্পও রয়েছে যেগুলো শুনতে অবিশ্বাস্য হলেও আদতে সত্যি। চলুন আজ আড্ডা ছলে জেনে নিই বাংলার আসল রূপকারের বিষয়, যাকে খোদ মহাত্মা গান্ধী বলেছিলেন বিধানের হাতই হলো ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ হাত। ভজন চন্দ্র রায় 1882 সালে পাটনার বাঁকিপুরে এই নামেই জন্ম হয়েছিল ভারতবর্ষের সবচেয়ে বড় সেলিব্রিটি ডাক্তারের। ভজনের বাবার নাম ছিল প্রকাশ চন্দ্র রায় এবং মায়ের নাম অঘোর কামিনী দেবী। পরিবারের ৬ সন্তানের মধ্যে ভজনই ছিল সবচেয়ে ছোট এবং আদরের, তাই ঠাকুমাই আদর করে এই ভজন নামটা রেখেছিলেন। কিন্তু কিছুদিন পর ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন ভজনের নতুন নাম দিলেন বিধান। মাত্র ১৪ বছর বয়সে নিজের মাকে হারান বিধানবাবু, কিন্তু বাবার আদর্শ এবং শিক্ষায় মানুষ হওয়া বিধান রায় ছোটবেলা থেকেই পড়াশোনাকেই আঁকড়ে ধরে বড় হয়েছিলেন। ১৯০১ সালে পাটনার কলেজ থেকে গণিতে সাম্মানিক BA ডিগ্রি লাভ করেন বিধানবাবু। তারপর সোজা চলে আসেন কলকাতায়, কারণ বিধানবাবুর বড়দা ছিলেন ব্যারিস্টার আর মেজদা ছিলেন ইঞ্জিনিয়ার, তাই তিনিও একটা পেশাদার ডিগ্রি চাইতেন। তাই কলকাতায় এসে ফর্ম ফিল আপ করে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতার মেডিকেল কলেজ দুটোরই প্রবেশিকা পরীক্ষায় বসেন তিনি। মেডিকেল কলেজের লিস্টটাই আগে বেরোলো, তাই সেখানেই ডাক্তারি পড়তে ভর্তি হলেন বিধান রায়। কিছুদিন বাদেই MB পরীক্ষা, তাই মন দিয়ে পড়তে লাগলেন বিধানবাবু। কিন্তু ভালো পরীক্ষা দিয়েও এক ব্রিটিশ অধ্যাপকের জন্য সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারলেন না। ঘটনার সূত্রপাত একটা পথ দুর্ঘটনা থেকে। মেডিকেল কলেজের গেটের সামনে ব্রিটিশ অধ্যাপক মিস্টার পিকের ঘোড়ার গাড়িকে একটা ট্রাম ধাক্কা মারে। বিধান রায় সেখানে উপস্থিত ছিলেন, তাই অধ্যাপক পিক বিধানবাবুকে এই মামলায় সাক্ষী হতে বলেন। তিনি চেয়েছিলেন বিধানবাবু বলুক আসল দোষ ট্রামের, কিন্তু বিধান রায় স্পষ্ট জানিয়ে দেন তিনি দেখেছেন আসল দোষ ছিল ঘোড়ার গাড়ির, তাই আদালতে সাক্ষ্য দিতে হলে তিনি মিথ্যে বলতে পারবেন না। অধ্যাপক পিক এই রাগটা পুষে রাখেন, আর তার কিছুদিন পর MBর মৌখিক পরীক্ষায় বিধানবাবুকে ইচ্ছেকৃত পাস মার্কস দেন না তিনি। তাই এক প্রকার বাধ্য হয়েই কলকাতা মেডিকেল কলেজে LMS পড়া শুরু করেন বিধান রায়। ১৯০৬ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকেই LMS ডিগ্রি লাভ করার মাত্র 2 বছরের মধ্যেই MD ডিগ্রি অর্জন করেন বিধান রায়। ততদিনে বিধানবাবুর বাবাও চাকরি থেকে অবসর নিয়েছেন, ফলে এই সময়তেই কখনো লোকের বাড়িতে 8 টাকার বিনিময়ে মেল নার্স হিসেবে, আবার কখনো পার্ট টাইমে ট্যাক্সি চালিয়ে জীবন কাটাতে হয় বিধানবাবুকে। MD ডিগ্রি লাভ করার পরেই উচ্চশিক্ষার জন্য বিধানবাবু সোজা আবেদন করে বসলেন ইংরেজদের ডেরা লন্ডনের বার্থোলোমিউ হাসপাতালে। আসলে বরাবরই জেদি ছিলেন বিধান রায়। যে ইংরেজরা তাকে ইচ্ছেকৃতভাবে ফেল করিয়ে দিয়েছিল, তিনি ওদের ঘরের মাটি থেকেই ডিগ্রি ছিনিয়ে আনতে চেয়েছিলেন। সেই কারণেই 29 বার আবেদন করে ব্যর্থ হওয়ার পর অবশেষে 30তম চেষ্টায় তিনি অনুমতি পান লন্ডনে গিয়ে পড়ার। এরপর মাত্র 1200 টাকা সম্বল করে ব্রিটেনে পা রাখেন বিধান চন্দ্র রায়। তারপর ঠিক 2 বছর 3 মাস সময় নেন বিধানবাবু, আর গোটা ব্রিটিশ সমাজকে চমকে দিয়ে ওইটুকু সময়ের মধ্যেই একসঙ্গে MRCP এবং FRCS পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন তিনি। আর এভাবেই ঠাকুমার আদরের ভজন একদিন হয়ে ওঠেন ডাক্তার বিধান চন্দ্র রায়। ১৯১১ জুলাইতে বিধানচন্দ্র রায় কলকাতায় ফিরে তৎকালীন হ্যারিসন রোড অর্থাৎ বর্তমান মহাত্মা গান্ধী রোডে একটা বাড়ি ভাড়া নেন। কাজ পাওয়ার আশায় তিনি দেখা করেন তৎকালীন বঙ্গপ্রদেশের সার্জন জেনারেলের সঙ্গে। আসলে
প্রাক্তন ছাত্র হিসেবে বিধান রায়ের ইচ্ছে ছিল কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক হওয়া, কিন্তু ব্রিটিশদের তরফে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে অধ্যাপকের পদ শুধু ইংরেজদের জন্য, তারাই কেবল ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস অফিসার হিসেবে ওই পদ পেতে পারেন। বিধান রায় চাইলে কোনো জেলায় মেডিকেল অফিসার হতে পারেন, আর নয়তো ক্যাম্বেল অর্থাৎ বর্তমান এনআরএস মেডিকেল স্কুলের শিক্ষক হতে পারেন। এই ক্যাম্বেলে কাজ করার জন্যও 1 বছরের অপেক্ষা করতে হয় বিধান রায়কে। ততদিন কলকাতা মেডিকেল কলেজে শুধু পুলিশদের ফার্স্ট এড এবং অ্যাম্বুলেন্স ডিউটি শিখিয়েছেন এই মহান ডাক্তার। কিন্তু ততদিনে গোটা কলকাতায় ডাক্তার হিসেবে নাম ছড়িয়ে পড়ে বিধানবাবুর। পারিশ্রমিকও বেড়ে যায়, লোকমুখে তিনি তখন ধন্বন্তরী, যেমন শল্য চিকিৎসায় তেমনি ওষুধে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী, মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, সেই সময় ভারতবর্ষের তাবড় তাবড় লোকেরা ছিলেন ডক্টর রায়ের ক্লায়েন্ট। তবে বিধানবাবুর একটা নিয়ম ছিল, তিনি প্রতিদিন সকালে 16 জন রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করতেন, কিন্তু ওই সময় কখনো 16 জনের বেশি রোগী তিনি দেখতেন না। আর এই নিয়েই একটা গল্প ছড়িয়ে আছে গোটা বাংলা জুড়ে। একদিন বিধানবাবু নিজের চেম্বারে বসে রোগী দেখছেন। 16 নম্বর রোগীকে দেখে তাকে ওষুধপত্র দিয়ে উনি সবে বেরোতে যাবেন, এমন সময় কম্পাউন্ডার এসে জানালো আর একজন রোগী এসেছে। প্রথমে বিধানবাবু কম্পাউন্ডারকে ধমক দিয়ে বললেন, তুমি জানো না যে আমি এর চেয়ে বেশি রোগী দেখি না, তাহলে কেন এসেছো? উত্তরে বেচারা কম্পাউন্ডার মুখ কাঁচুমাচু করে বললেন, লোকটা মাথার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে স্যার, পাগলের মতো করছে। যেহেতু এমার্জেন্সি কেস, তাই বিধানবাবু সেই রোগীকে ফেরালেন না, সোজা নিজের চেম্বারের বাইরে বেরিয়ে এসে ওই রোগীর সামনে দাঁড়ালেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি রোগীকে একবারও না ছুঁয়ে কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন, সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে এসো, যাও। ডাক্তারবাবুর এহেন নিদান পেয়ে কম্পাউন্ডার তো অবাক, রোগীর বাড়ির লোকও চমকে গেছে। কাঁঠাল দিয়ে মাথা ব্যথা সারবে নাকি? তো যাই হোক, কিছুক্ষণ বাদে কাঁঠাল এলো। এবার বিধানবাবু রোগীকে একটা স্ট্রেচারে শুইয়ে কাঁঠাল দুটোকে 2 টুকরো করে কেটে সেটা বেঁধে দিলেন রোগীর 2 কান বরাবর, আর রোগীকে বললেন, আমি যতক্ষণ না ফিরছি এইভাবে এখানে শুয়ে থাকো। কথাটা শেষ করেই চেম্বার ছেড়ে রওনা দিলেন বিধানবাবু। ঘন্টা 3 পর স্নান খাওয়া সেরে তিনি ফিরে এলেন চেম্বারে। এদিকে আশ্চর্যজনকভাবে কাঁঠালের গুণে রোগীর মাথা ব্যথা ততক্ষণে উধাও। বিধানবাবু এলেন, রোগীর 2 কান থেকে কাঁঠালের টুকরো 2 খুললেন, আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই চমকে উঠল। কাঁঠালের 2 টুকরো জুড়ে ঠিক ঠিক করছে পিঁপড়ে। হ্যাঁ, ভদ্রলোকের কান দিয়ে পিঁপড়ে ঢুকে গেছিল মাথার ভিতরে। ভদ্রলোককে স্বস্তি দিয়ে বিধানবাবু মৃদু ধমকের সুরে বললেন, এবার পানা পুকুরে স্নান করাটা বন্ধ করুন, নয়তো আবার এরকম হবে। আজকের মতো বাড়ি যান। হ্যাঁ, রোগীকে না ছুঁয়েই তার রোগ ধরে ফেলতেন বিধানবাবু। কিন্তু জাস্ট একটা কাশির শব্দ শুনেও কি কারো ভেতরে বাসা বাঁধা মারণ রোগ নির্ধারণ করা সম্ভব? বিধানচন্দ্র রায় সেটাও করে দেখিয়েছিলেন। কিভাবে? ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই গল্পটাই। মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানবাবু নিয়ম করে দিয়েছিলেন, বিকেল 5টার পর যেন কেউ মহাকরণে না থাকে। এমনকি লিফটম্যানদেরও তিনি ছুটি দিয়ে দিতেন। কিন্তু উনি নিজে রাত 8টা থেকে 8:30 অবধি মহাকরণে থেকে কাজ করতেন। সঙ্গী বলতে সহায়ক এবং একজন সার্জেন্ট। সেই সার্জেন্টই প্রতিদিন বিধানবাবুকে গাড়িতে তুলে দিতেন, কারণ বিধানচন্দ্র রায় সরকারি পাইলট গাড়ি ব্যবহার করার তীব্র বিরুদ্ধে ছিলেন। একদিন কাজ করতে করতে রাত 9টা বেজে গেছে। বিধানবাবু মহাকরণের সিঁড়ি বেয়ে নামছেন। হঠাৎ একটা কাশির শব্দ শুনে তিনি থমকে দাঁড়ালেন। সহায়ককে বললেন, এই সময় কে কাজ করছে এখানে? বলেছি না এত রাত অবধি কেউ যেন না থাকে, যে কাশলো তাকে ডেকে আনো। কিছুক্ষণ পর মহাকরণের এক সাফাই কর্মীকে সঙ্গে করে নিয়ে এলেন সহায়ক। সাফাই কর্মীর মুখ ততক্ষণে কাঁচু মাচু। মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করার একটাই ফলাফল, চাকরি খোয়ানো। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিধানবাবু নিজের সার্জেন্টকে নির্দেশ দিলেন, এক্ষুনি এই ব্যাটাকে গাড়িতে করে যাদবপুর টিবি হাসপাতালে নিয়ে যান, আর ওখানে ভর্তি করিয়ে দিন। এর গ্যালোপিং টিবি হয়েছে, চিকিৎসা না করা হলে মারা পড়বে। বিধানবাবুর কথায় সবাই অবাক। একতলায় দাঁড়িয়ে 3 তলা থেকে আসা কাশির শব্দ শুনে টিবি রোগ ধরে ফেলা সম্ভব নাকি? অতঃপর লোকটাকে হাসপাতালে ভর্তি করানো হলো। বিধানবাবুর কৌতূহলী সহায়ক পরের দিন সকালে হাসপাতালে ফোন করলেন, আর শুনতে পেলেন সত্যি সত্যি লোকটার গ্যালোপিং টিবি হয়েছে। চিকিৎসা শুরু না হলে লোকটার হয়তো মাস 3 বাঁচত। হ্যাঁ, এভাবেই নিজের সুদীর্ঘ ডাক্তারি কেরিয়ারে কয়েক হাজার মানুষকে স্রেফ বাইরে দিয়ে দেখেই চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন বিধানচন্দ্র রায়। আজকের মতো এত গাদাগুচ্ছের প্যাথোলজি টেস্টের দরকার পড়তো না ওর। কিন্তু কিভাবে একজন ধন্বন্তরী থেকে পশ্চিমবঙ্গের উপকার হলেন বিধানচন্দ্র রায়, এবার বলবো সেই গল্পটাই। বিধানচন্দ্র রায় যেভাবে রাজনীতিতে এসেছিলেন সেই টাইমলাইনটা খানিকটা অগোছালো। 1919 সালে যখন মন্টেগু এবং চেমসফোর্ড প্রবর্তিত দ্বৈত শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হচ্ছিল, সেই ঘটনাটা খুব প্রভাবিত করেছিল বিধানচন্দ্র রায়কে। কিন্তু 1921 সালে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, বিধান রায় তাতে অংশগ্রহণ করেননি। অথচ 1923 সালে বঙ্গীয় বিধান পরিষদের ভোটে
আচমকা ব্যারাকপুর থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালেন বিধানচন্দ্র রায়। প্রতিপক্ষ তৎকালীন রাজনৈতিক মহিরুহ তথা মন্ত্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সবাই ধরেই নিয়েছিল গো হারান হারবেন বিধান রায়, কিন্তু গোটা কলকাতা শহরকে চমকে দিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে 3000 ভোটে হারিয়ে পরিষদীয় রাজনীতিতে পা রাখলেন বিধান রায়। 1928 সাল থেকে পুরোপুরিভাবে কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন বিধানবাবু। 1930 সালে আইন অমান্য আন্দোলনের সময় সমস্ত কংগ্রেসের নেতারা যখন জেলে, তখনই বিধান রায়কে বেছে নেওয়া হয় পুরসভার নেতৃত্ব দেওয়ার জন্য। আর তার পরের বছরই শহর কলকাতার মেয়র হিসেবে বিধান রায়ের নাম প্রস্তাবিত করা হয়। ফলে প্রথমে পুরসভার অলডারম্যান এবং 1933 সালে কলকাতার মেয়রের পদে বসেন তিনি। 1939 সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া নির্মাণ করে সেখানকার চেয়ারম্যানের দায়িত্ব সামলান বিধানবাবু। পাশাপাশি 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নির্বাচিত হন তিনি। এরপরেই আসে স্বাধীনতা এবং দেশভাগের অধ্যায়। নথি বলছে 1947 সালের ডিসেম্বর মাসে বিধান রায়ের মাসিক আয় ছিল 42,000 টাকা। হ্যাঁ, ঠিক এতটাই পয়সা জমিয়েছিলেন তিনি। কিন্তু দেশভাগের পরবর্তী সময়ে বাংলার অশান্ত পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে বিধানচন্দ্র রায়কে গান্ধীজি অনুরোধ করেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। ফলে 1948 সালের 23শে জানুয়ারি বিধানচন্দ্র রায় বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান রায়ের মাসিক আয় প্রায় 3 গুণ কমে 14,000 টাকায় গিয়ে পৌঁছয়। এই বিষয়ে বিধান রায়ের বক্তব্য ছিল, টাকার চেয়ে আমি মানুষকে বেশি এগিয়ে রাখি। আমি গণতন্ত্র সমাজতন্ত্র কিছু বুঝি না, আমি শুধু বুঝি সাধারণ মানুষকে কত বেশি সুবিধে দেওয়া যায়। এক অশান্ত সময়ে বাংলার হাল ধরে তিনি যেভাবে বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছিলেন, ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই গল্পটাই। 1953 সালের ঘটনা। 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধি হওয়া নিয়ে উত্তাল কলকাতা, চারদিকে আন্দোলন চলছে। একদিন চৌরঙ্গিতে বিধান রায়ের জনসভা। সময় মতো পৌঁছেও গেছেন বিধানবাবু। গাড়ি থেকে বিধান রায় হঠাৎ দেখলেন জ্যোতি বসু হেঁটে কোথাও একটা যাচ্ছেন। বিধান রায় ডেকে পাঠালেন জ্যোতি বসুকে। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? উত্তরে জ্যোতি বসু বললেন, আপনারা ট্রামের ভাড়া বাড়িয়েছেন, আজ প্রতিবাদ মিছিল আছে, হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছি। শুনে বিধানচন্দ্র রায় হেসে বলেন, খালি পেটে বিধান রায় আর কংগ্রেসকে হারানো যাবে না। গাড়িতে এসো, খান কয়েক লুচি আছে, দুজন মিলে খাই, তারপর না হয় তুমি গিয়ে বিধান রায়কে গালাগালি করো। হ্যাঁ, বিরোধী পক্ষের সঙ্গে ঠিক এতটাই সখ্য ছিল মুখ্যমন্ত্রী বিধান রায়ের। বর্তমান ভারতে এমন সখ্য অবশ্য সোনার পাথর বাটির সমান। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায় এই বাংলার জন্য কি কি করেছিলেন, এবার সেই হিসেবটাই দেব। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র 3 বছরের মধ্যে বাংলার সাম্প্রদায়িক হিংসা, খাদ্যের অভাব, বেকারত্ব এবং উদ্বাস্তু সমস্যার সমাধান করেন। পাশাপাশি শহর কলকাতার উপর থেকে চাপ কমাতে তিনি দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক উপনগরী, অশোকনগর এবং হাবড়া নামক 5টি শহরের ভিত্তি স্থাপন করেন। তিনি সাধারণ মানুষের চিকিৎসার জন্য কলকাতার বুকে আরজি কর মেডিকেল কলেজ, যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মতো চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও রাজ্য বিদ্যুৎ পর্ষদ, ব্যান্ডেল ও দুর্গাপুরের তাপ বিদ্যুৎ কেন্দ্র, কলকাতা রাষ্ট্রীয় পরিবহন এবং হরিণঘাটা সরকারি দুগ্ধ প্রকল্পও আসলে বিধান রায়ের আমলের। আবার উমরি উৎসাহে বহু বড় বড় বেসরকারি শিল্পের প্রসারও হয়েছিল এই বাংলাতেই। হিন্দুস্তান মোটরস, সেন রয়্যাল, ডিজ মেডিকেল, গ্লুকোনেটের মতো সংস্থাকে বাংলায় এনে তিনি বেকারত্বের সমস্যা ঘুচিয়েছিলেন। শুধু শিল্পই নয়, রাজ্যের সংস্কৃতির ক্ষেত্রটাকেও একা দায়িত্ব নিয়ে সামলেছিলেন বিধানবাবু। রাজ্যে সঙ্গীত, নৃত্য, চারুকলা বিষয়ে বিভিন্ন একাডেমির সূচনা ওঁরই আমলে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী শুটিং যখন টাকার অভাবে আটকে গেছিল, তখন বিধানচন্দ্র রায়ই সরকারি সাহায্য প্রদান করেছিলেন সত্যজিৎ বাবুকে। কিন্তু যে মানুষটা গোটা বাংলাকে সামলেছিল, সেই মানুষটাকে কে সামলাতো? কেন কোনোদিন বিয়ে করেননি ডাক্তার বিধানচন্দ্র রায়? সত্যি কি ওর প্রেমিকার নাম কল্যাণী ছিল? ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই বিখ্যাত গল্পটাই। কল্যাণী সরকার এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রেম। প্রথমে গল্পটা বলে নি, তারপর বলবো আসল কাহিনীটা। বিদেশ থেকে কলকাতায় ফিরে তখন সবে টুকটাক প্র্যাকটিস করা শুরু করেছেন বিধান রায়। ফলে রোজগার খুব একটা বেশি নয়। পাশাপাশি বিধানচন্দ্র রায়ের পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। কিন্তু ঠিক সেই সময় বিধানচন্দ্র রায় প্রেমে পড়লেন কল্যাণী সরকার নামের একটি মেয়ের। এই কল্যাণী সরকার হলো বাংলার আর এক কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে। দুজনে চুটিয়ে প্রেম করলেন কিছুদিন, একে অপরকে প্রতিশ্রুতিও দিলেন সারা জীবন পাশে থাকার। কিন্তু হঠাৎ একদিন খবরটা কানে গেল বিত্তশালী নীলরতন সরকারের। তিনি ডেকে পাঠালেন তরুণ বিধান রায়কে। প্রথমেই তিনি বিধানচন্দ্র রায়কে জিজ্ঞেস করলেন মাসিক রোজগারের কথা। এর উত্তরে বিধানচন্দ্র রায়ের কাছ থেকে টাকার কথা শুনে নীলরতন সরকার বললেন, আমার মেয়ের মাসিক হাত খরচ এর থেকে বেশি,
ব্যাস, এই উত্তরটা শুনে বিধানবাবু বুঝে গেছিলেন যে কল্যাণীর সঙ্গে আর থাকা হবে না। এরপরেই কল্যাণীর বিয়ে হয়ে যায়, কিন্তু বিধানবাবু কিছুতেই নিজের জীবনের প্রথম প্রেম কল্যাণীকে ভুলতে পারেন না। তাই তিনি কোনোদিন বিয়েও করেন না। আর তার বহু বছর বাদে বিধানবাবু যখন মুখ্যমন্ত্রী হন, তখন নিজের প্রথম প্রেমের নামানুসারেই তৈরি করেন নিজের স্বাদের শহর কল্যাণী। গল্পটা এত দূর অব্দি শুনে নিশ্চয়ই একটা পারফেক্ট লাভ স্টোরি বলে মনে হচ্ছে আপনাদের, তাই তো? তাহলে আপনাদের মন ভেঙে দিয়ে বলি, বাংলার বুকে বছরের পর বছর ধরে সত্যি হয়ে ঘোরা এই প্রেমের গল্পটা আসলে সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, 100% মিথ্যে গল্প এটা। তাহলে সত্যিটা কি, সেটাই আজ বলবো আপনাদের। একটু বইপত্রের পাতা উল্টোলেই জানতে পারবেন ডাক্তার নীলরতন সরকারের মোট 5 জন কন্যা সন্তান ছিলেন। আর তাদের নাম ছিল নলিনী সরকার, অরুন্ধতী, শান্তা, মীরা এবং কমলা। এই 5 জন ছাড়া নীলরতন সরকারের একজন ছেলেও ছিলেন, তিনি হলেন অরুণ প্রকাশ সরকার। তাহলে নীলরতন বাবুর মেয়ে হিসেবে পরিচিত বাংলার সবচেয়ে জনপ্রিয় ভালোবাসার গল্পের নায়িকা কল্যাণী সরকার কোথায় গেলেন? আদতে কল্যাণী সরকার বলে কারো অস্তিত্বই নেই, কারণ ডাক্তার নীলরতন সরকারের কল্যাণী সরকার নামক কোনো মেয়েই ছিল না। এবার কল্যাণী থাকলে তবে না বিধানচন্দ্র রায় তার সঙ্গে প্রেম করবেন, তবে না নীলরতন বাবু ডিডিএলজের অমরিশ পুরীর মতো সেই প্রেমে বাধা দেবেন। আসলে বাস্তব জীবনে নীলরতন সরকারকে সাংঘাতিক শ্রদ্ধা করতেন বিধানচন্দ্র রায়। 1940 সালে যখন নীলরতন সরকারের স্ট্রোক হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়, সেই সময় বিধানচন্দ্র রায় ডাক্তার হিসেবে নীলরতন সরকারের চিকিৎসা করেছিলেন। তাহলে কল্যাণী নামটা এলো কোথা থেকে? আসলে বিধানচন্দ্র রায়ের এই শহর তৈরির মূল লক্ষ্যই ছিল মানুষের কল্যাণ করা। খেয়াল করে দেখবেন, আমরা অনেক সময় কোনো শহরের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে শহরটাকে একটা মেয়ে হিসেবে দেখি, যেমন তিলোত্তমা কলকাতা অথবা কল্লোলিনী কলকাতা। ঠিক তেমনই মানুষের কল্যাণে তৈরি হওয়া শহরের নাম হয়ে উঠেছিল কল্যাণী। মুখ্যমন্ত্রী হওয়ার পর ভোর 6টা থেকে রাত 10টা অবধি কাজ করতেন বিধানবাবু। তার মধ্যে দুপুরে শুধু ঘণ্টাখানেকের জন্য বিশ্রাম নিতেন। সকালে 16 জন রোগীকে দেখেই তিনি সোজা ছুটতেন মহাকরণে। সেখানে রাত 8টা অবধি কাজ করে কিছু রোগীর বাড়িতে পার্সোনাল ভিজিট দিয়ে তিনি ফিরে আসতেন। তার উপর প্রবল মানসিক চাপ, বিরোধীদের সামলানো, এই করতে গিয়েই বেশ কয়েকবার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে বিধানবাবুর। কিন্তু তা সত্ত্বেও এই ছুটোছুটি কাজকর্ম কিছুই কমাননি তিনি। 1961 সালে ভদ্রলোককে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হলো। গোটা দেশের সমস্ত খবরের কাগজে ছাপা হলো বিধান রায়ের ছবি। সাল 1962, তারিখ 24শে জুন। সেদিন মহাকরণ থেকে ফেরার সময় তিনি বন্ধু ললিতমোহন বন্দ্যোপাধ্যায়কে বললেন, আর মনে হয় বেশি দিন এখানে আসা হবে না। আমি 30 বছর ধরে হৃদরোগের চিকিৎসা করছি, তাই আমার কতটা কি হয়েছে তা আমি ভালোই বুঝতে পারছি। কোনো ওষুধই আমাকে ভালো করতে পারবে না। এই ঘটনা ঠিক 6 দিনের মাথায় 30শে জুন তারিখে হার্ট অ্যাটাক হলো বিধানচন্দ্র রায়ের। এর পরের দিন অর্থাৎ 1 জুলাই সকাল থেকেই বিধানবাবুর জন্মদিন উপলক্ষে লোক ঠিক করছে ওর ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে। দেখা করবার মতো অবস্থা ছিল না বিধানবাবুর, অথচ তিনি কিন্তু তখনও বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন ওকে বাড়িতে দেখতে আসার কথা তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের, কিন্তু আচমকা দুপুর 12টা নাগাদ নক্ষত্র পতন ঘটল। মুহূর্তে সারা বাংলায় খবর রটে গেল, ভগবান আর নেই। দিকে দিকে কান্নার রোল উঠল, লোকজন নেমে পড়ল রাস্তায়। সবার গন্তব্য একটাই, ওয়েলিংটন স্ট্রিট। জন্মদিনের জন্য যে ফুল এসেছিল সেই ফুল দিয়ে সাজানো হলো বাংলার রূপকারের নিষ্প্রাণ দেহটাকে। আর তারপর 2রা জুলাই লোকে লোকারণ্যে কলকাতা শহরের বুক চিরে বিধানচন্দ্র রায়ের মরদেহ পৌঁছলো কেওড়াতলা মহাশ্মশানে। মৃত্যুর কয়েক বছর আগে নিজের হাতেই কেওড়াতলা মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির সূচনা করেছিলেন বিধানবাবু। আর সেদিন ওখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওহে, আমাকে পোড়াতে হলে এই ইলেকট্রিক চুল্লিতেই পোড়াবে। 2রা জুলাই দুপুরে ডাক্তার রায়ের সেই ইচ্ছেই পূরণ হলো। ভগবান বুদ্ধ যেমন নিজের জন্মদিনেই সমাধি লাভ করেছিলেন, ঠিক তেমন ভাবেই বিধানচন্দ্র রায়ও জন্মদিনের দিনেই বিদায় নিয়েছিলেন নিজের স্বাদের সোনার বাংলাকে ছেড়ে। একদিন যে ব্রিটেনে বিধানচন্দ্র রায়কে ডাক্তারি পড়ার জন্য 30 বার অনুমতি চাইতে হয়েছিল, সেই ব্রিটিশ মেডিকেল জার্নালেই বিধান রায়ের মৃত্যুর পর লেখা হয়, বিধানচন্দ্র রায়, ফার্স্ট মেডিকেল কনসালটেন্ট ইন দ্য সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া। ভিডিওর শুরুতে যে অরার কথা বলেছিলাম, এবার বুঝতে পারলেন তো সেটা কেন বলেছিলাম? তাহলে কেমন লাগলো বিধানচন্দ্র রায়ের বিষয়ে এই অজানা গল্পগুলো জেনে? হয়তো অনেক কিছুই মিস করে গেলাম। আসলে বিধানবাবুর মতো বড় মাপের মানুষের জীবন নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিও বা 1000-2 শব্দও হয়তো কম পড়ে যায়। এই ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের জানা গল্পগুলো বলতে পারেন, আমার কিন্তু সেগুলো পড়তে দারুণ লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার।